নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের টি-20 দল নিয়ে। ভারত এই ওডিআই সিরিজের পর সাউথ আফ্রিকার সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলেছে, যেই সিরিজটাও ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে টি-20 বিশ্বকাপ অলমোস্ট এসে গিয়েছে, তার আগের কিন্তু লাস্ট মোমেন্ট প্রস্তুতি এই সিরিজগুলোই হতে চলেছে। সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ আছে, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ আছে, যেগুলো ওয়ার্ল্ড টি-20-র আগে লাস্ট মোমেন্টের প্রস্তুতি ইন্ডিয়া কিন্তু সারবে। এবং তারই সঙ্গে সঙ্গে টি-20 বিশ্বকাপের জন্য ইন্ডিয়ার কিন্তু নতুন জার্সি আমাদের সামনে চলে এসেছে। দেখো জার্সিটা কেমন লাগছে বলো ভাই। আমার কিন্তু এই জার্সিটা সেই লেগেছে, টপ ক্লাস জার্সি লেগেছে। মানে একটু ফুটবল ফুটবল ভাব আছে না জার্সিটার মধ্যে, ক্রিকেটের থেকেও বেশি ফুটবলারদের জার্সি মনে হচ্ছে। যদিও দেখো জার্সি লাস্ট অব্দি আমাদের সেটাই ভালো লাগবে যে এই জার্সি পরে ইন্ডিয়া ট্রফি জিতবে। গত বছর যে টি-20 বিশ্বকাপের জার্সিটা ছিল সবাইয়ের খুব একটা পছন্দ হয়নি, বাট সেই জার্সি পরে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জিতেছিল। এই জার্সিটা সুন্দর বানিয়েছে, বাট এটা পরে টি-20 বিশ্বকাপ জিতলে আরও ভালো লাগবে আমাদের জার্সিটা। যাই হোক, তোমরা জানিও জার্সিটা কেমন লেগেছে। দেন আমরা যদি কথা বলি টিম সিলেকশন নিয়ে, ইন্ডিয়ার টিম সিলেক্ট হয়েছে, সেই টিমে কারা কারা আছে তো চলো একবার দেখে নেওয়া যাক যে স্কোয়াড কাদের কাদের সিলেক্ট করা হয়েছে। সেখানে কিন্তু অবশ্যই ফার্স্টেই আছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, এবং সেকেন্ড যে নামটা আছে সেই নামটা হচ্ছে শুভমান গিল, ভাইস ক্যাপ্টেন। তার নামের পাশে একটা স্টার দেয়া আছে। স্টার দেয়া আছে কেন? সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স ফ্রম বিসিসিআই। মানে শুভমান গিল আমাদের টি-20 টিমের এতই গুরুত্বপূর্ণ প্লেয়ার যে তার ঘাড়ে ব্যথা ঠিক হতেও দিচ্ছে না, তার আগেই টিমে সিলেক্ট করে নিচ্ছে যে ঘাড়ে ব্যথা সেরে গেলে খেলবে, এইভাবে সিলেক্ট করছে টিমে। আলাদাই ভাই। অ্যাটলিস্ট একটু সুস্থ হবার সময়টা দিক, সুস্থ হয়ে রিকভার করুক ঠিকঠাক করে। হয়তো সুস্থ হয়ে গিয়েছে, বাট এই ঘাড়ে ব্যথা এই টাইপের যে ইনজুরিগুলো হয় কিছুটা রেস্টের দরকার হয়। বাট বিসিসিআই এর তর সইছে না, একদম শুভমান গিল সুস্থ হলেই খেলিয়ে দেবো সেরকম ব্যাপার। আমাদের ভাইস ক্যাপ্টেন, আমাদের ব্র্যান্ড। দেন বাকি যারা সিলেক্ট হয়েছে তাদের মধ্যে অভিষেক শর্মা আছে, তিলক ভার্মা আছে, হার্দিক পান্ডিয়া আছে, শিবম দুবে, অক্ষর প্যাটেল। উইকেট কিপারদের মধ্যে জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন আছে। ফাস্ট বোলারদের মধ্যে আছে জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, হর্ষিত রানা। স্পিনারদের মধ্যে আছে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। বাকি গৌতম গম্ভীরের জন্য আছে ওয়াশিংটন সুন্দর। তো এই স্কোয়াডটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার এই স্কোয়াডে একটা মেজর নাম মিসিং, সেটা হচ্ছে রিঙ্কু সিং। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে রিঙ্কু সিং পুরো টি-20 সেটআপের বাইরে চলে গেল। এবার এখন রিঙ্কু সিং স্কোয়াডে নেই বলে অনেকে চোখ খুলেছে যে রিঙ্কু সিং নেই, কিন্তু রিঙ্কুকে তো ধীরে ধীরে অনেকদিন ধরেই বাদ দেওয়া হচ্ছিল। স্কোয়াডে রেখেই লাভটা কি হচ্ছিল? খেলা ছিল তো না। যদি মনে করে দেখো রিসেন্ট রিঙ্কু সিং ভালো কি করেছে মনে পড়বে না, কারণ রিসেন্টলি রিঙ্কু সিং সুযোগই পায়নি। লাস্ট যে অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচটা ছিল সেটাতে সুযোগ পেয়েছিল, যেই ম্যাচটা বৃষ্টির জন্য আর হয়নি। তার আগে এশিয়া কাপের ফাইনালে খেলেছিল, যেখানে ম্যাচ উইনিং রানটা রিঙ্কু সিং এর ব্যাট থেকে এসেছিল। বাকি রিঙ্কু আর সুযোগ পেয়েছে কোথায়? গৌতম গম্ভীর নাকি কেকেআর কোটার প্লেয়ারদের সুযোগ দেয়। তাহলে ভাই রিঙ্কু সিং যে টি-20 টিমে মানে রেগুলার ছিল, গম্ভীর আসার পর থেকে ধীরে ধীরে সে পুরো টি-20 সেটআপের বাইরে কি করে চলে গেল? হ্যাঁ, হয়তো রিঙ্কুর আইপিএল 2025টা ভালো যায়নি, তবে কিছু কিছু প্লেয়ারকে তো তুমি ইন্টারন্যাশনালে ভালো খেলার জন্য ব্যাক করা হয়। যে একটা আইপিএল ভালো যায়নি তো কি হয়েছে, সে আমাদের দেশের হয়ে যখন সুযোগ পেয়েছে ভালো করেছে। এবং রিঙ্কুর ওভারঅল টি-20 ইন্টারন্যাশনালের স্ট্যাটস অনেক প্লেয়ারের থেকে অনেক অনেক ভালো। যদি রিঙ্কু সিংয়ের স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কথা বলি, সেখানে ইন্টারন্যাশনালে 42-এর ওপর তার অ্যাভারেজ, যেটা টি-20 ক্রিকেটে একটা ফিনিশারের জন্য অনেক ভালো। এবং তার স্ট্রাইক রেট 161। আর যদি নর্মাল টি-20 কথা বলি, ডোমেস্টিক আইপিএল মিলিয়ে, সেখানেও রিঙ্কু সিংয়ের অ্যাভারেজ 33.76, মানে অলমোস্ট 34। স্ট্রাইক রেট 150-র কাছে। মানে তোমার টি-20 ইন্টারন্যাশনাল, টি-20 ডোমেস্টিক সব জায়গাতে রিঙ্কুর কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটস তো আর ভুল কথা বলছে না। এবং তারই পাশাপাশি রিঙ্কু হয়তো বল করতে পারে না, এটা গম্ভীরের মনে হতে পারে বা সিলেক্টারদের মনে হতে পারে। রিঙ্কু সিং ইন্টারন্যাশনালে 1 ওভারই বল করেছে, সেই 1টা ওভারে 3 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আর কোন ম্যাচ নিশ্চয়ই মনে আছে, শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়া ম্যাচটা হেরে যাচ্ছিল। হ্যাঁ, হয়তো স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল, তবে সেখানেও গিয়ে 19 নম্বর ওভার বল করতে গিয়ে সঠিক জায়গায় বল করে টিমকে ম্যাচ জেতানো মুখের কথা না। 3 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল শ্রীলঙ্কাতে। রিঙ্কু আর সূর্যকুমার বোলিং করে লাস্টে ইন্ডিয়াকে জিতিয়ে দিয়েছিল। তো সেখানে বল হাতেও সে কাজ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে রিঙ্কুর ফিল্ডিংয়ের সঙ্গে বাকি যারা রিঙ্কুর কম্পিটিটার কারোর তুলনা হয় না। তবে তারপরে কিন্তু আস্তে আস্তে রিঙ্কু সিংকে খুব স্মুথলি, খুব ভালো ট্রানজিশন করে টি-20 টিমের বাইরে করে দেওয়া হলো। টি-20 বিশ্বকাপের আগে সে আর দলে সুযোগ পাবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকছে। মনে হয় না আর পাবে, যেভাবে আর কি তাকে বাদ দেয়া হচ্ছে। এবং কেউ বলছে যে রিঙ্কুর নাকি বিয়ে আছে বলে তাকে হয়তো এই সিরিজে সিলেক্ট করা হয়নি। ভাই, সিলেক্ট করে লাভটাও কি হতো? সুযোগ তো দিত না, সুযোগ তো পাচ্ছিল না এমনিতেও। এবং যখন থেকে শুভমান গিলকে সেটআপে আনা হয়েছে, রিঙ্কুর জন্য চান্স পা শক্ত হয়ে গিয়েছে।
কেননা একটা ভালো টিম তৈরি হচ্ছিল, যেখানে সঞ্জু স্যামসন ওপেন করছিল অভিষেক শর্মার সঙ্গে, সেই ওপেনিং পার্টনারশিপ চলছিল, ফলে সেখানে উইকেট কিপারের সমস্যাটাও টপ অর্ডারে মিটে যাচ্ছিল। ফলে ইন্ডিয়া 3-এ সূর্যকুমার, 4-এ তিলককে খেলিয়ে 5-এ শিবম দুবে, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রিঙ্কু সিং, 8-এ অক্ষর প্যাটেল, দরকারে অক্ষর প্যাটেলও 5-এ এসে ব্যাট করতে পারতো, ব্যাটিংটাকে আরও লম্বা করতো। সেইভাবে একটা লাইন আপ নিয়ে যাচ্ছিল, যেই লাইন আপটার মধ্যে সত্যি করে একটা পোটেন্সিয়াল ছিল। কেননা তোমার টপ অর্ডারে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসন তারা হাই স্ট্রাইক রেটে খেলবে, নিচের দিকে কিন্তু রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার সে যেমন হাই স্ট্রাইক রেটেও খেলতে পারে, দরকারে ম্যাচ ধরেও খেলতে পারে। রিঙ্কুকে আমরা অনেকবারই দেখেছি 3টে উইকেট 4টে উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, সেখান থেকে এসে ম্যাচ সামলেছে, দেন বড় স্কোর ক্রিয়েট করেছে। সেই টিমটার মধ্যে একটা পোটেন্সিয়াল বেটার লাগছিল বর্তমানে যে টিমটা সিলেক্ট হচ্ছে সেই টিমটার থেকে, টু বি অনেস্ট। এই টিমটাতে এবার শুভমান গিলকে আনতে গিয়ে পুরো ব্যালেন্সটা নষ্ট হয়েছে, সেখানে সঞ্জু স্যামসনকে সরাতে হয়েছে, ফলে তোমাকে নিচের দিকে একটা উইকেট কিপার নিয়ে আসতে হবে, যেখানে হয়তো সঞ্জুর থেকে জিতেশ শর্মা বেশি শ্যুট করবে, সেখানে জিতেশকে হয়তো টিম ইন্ডিয়া হার্দিকের পাশাপাশি অ্যাজ এ ফিনিশার ট্রাস্ট করবে, সেই দিকে ব্যাপারটা পুরো চলে গেছে। একবার রিঙ্কুর যারা কম্পিটিটার তাদের টি-20তে স্ট্যাটিস্টিক্সগুলো আর রিঙ্কুর স্ট্যাটিস্টিক্সগুলো কম্পেয়ার করে দেখা যাক। তোমাদের বললামই যে টি-20 ইন্টারন্যাশনালে রিঙ্কুর হচ্ছে অ্যাভারেজ 42-এরও উপরে, স্ট্রাইক রেট 161, আর টি-20 নর্মালে ডোমেস্টিক আইপিএল মিলিয়ে তার অ্যাভারেজ হচ্ছে 34, স্ট্রাইক রেট প্রায় 150। সেই জায়গাতে জিতেশ শর্মার যদি কথা বলি, জিতেশের ইন্টারন্যাশনালে অ্যাভারেজ হচ্ছে 15 আর স্ট্রাইক রেট 147, মানে অ্যাভারেজ রিঙ্কুর থেকে অনেক কম, স্ট্রাইক রেটও কম। এবং যদি আমরা ডোমেস্টিকের কথা বলি, মানে ডোমেস্টিক আর আইপিএল মিলিয়ে সেখানে তো ম্যাচ অনেক বেশি আছে, তারপরও জিতেশের অ্যাভারেজ হচ্ছে 27, স্ট্রাইক রেট 153, মানে সেখানেও অ্যাভারেজ অনেকটা কম এবং স্ট্রাইক রেট কিছুটাই বেশি, অলমোস্ট রিঙ্কুর কাছাকাছি। দেন যদি আমরা কথা বলি শিবম দুবে, সেও ইন্টারন্যাশনালে অনেক ম্যাচ খেলেছে, শিবম দুবের ইন্টারন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 27 আর স্ট্রাইক রেট হচ্ছে 138। শিবম দুবের ওভারঅল ডোমেস্টিক আর আইপিএল মিলিয়ে অ্যাভারেজ হচ্ছে 30.89, মানে 31ই আমরা ধরছি, স্ট্রাইক রেট হচ্ছে 142। সেই জায়গাতেও রিঙ্কুর কিন্তু স্ট্যাটিস্টিক্স বেটার শিবম দুবের থেকেও, অ্যাভারেজ তো অনেকটা বেটার। দেন যদি আমরা ওয়াশিংটন সুন্দরের কথা বলি, যেও রিঙ্কুর আগে সুযোগ পাচ্ছিল, সেই ওয়াশিংটন সুন্দরের ইন্টারন্যাশনালে ব্যাট হাতে অ্যাভারেজ হচ্ছে 16.93, মানে 17, স্ট্রাইক রেট হচ্ছে 134, আর ডোমেস্টিকে 158টা ম্যাচ খেলেছে, প্রচুর ম্যাচ খেলেছে, তারপরও তার অ্যাভারেজ হচ্ছে 20, স্ট্রাইক রেট 123। তার মানে রিঙ্কুর স্ট্যাটিস্টিক্স এদের থেকে কতটা বেটার। এবার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বলতেই পারে যে ওয়াশিংটন বল করে তাই সুযোগ পাচ্ছে, তবে নর্মালি যখন তোমার টিমে হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এই 3জন থাকবে, তার পাশাপাশি হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল থাকবে, তারাই টিমের টপ 5 বোলার হতে চলেছে। সঙ্গে তুমি দুবেকে খেলাচ্ছ, মানে 6th বোলিংয়ের অপশন সেখানে হয়ে যাচ্ছে। তারপরও যদি এক্সট্রা স্পিনার অপশন লাগে, অভিষেক শর্মা, তিলক ভার্মা, তারা 1-2 ওভার বল করে দেওয়ার জন্য যথেষ্ট হ্যান্ডি বোলার। তারপরও কিন্তু রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে সিলেক্ট করা হচ্ছে না, যেই রিঙ্কু সিং কিন্তু নিজেও অফ স্পিন করে দিতে পারে। তো সব মিলিয়ে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আর কিছু বলার নেই, পুরো স্ট্যাটিস্টিক্স তোমাদের সামনে দিলাম, বাট দেন কোনো কারণে পছন্দ নয় তাকে, হয়তো সেই জন্য সিলেক্ট করছে না। ইভেন যদি আমরা শুভমান গিলের সঙ্গেও তুলনা করি, যদিও শুভমান গিল টপ অর্ডার ব্যাটসম্যান, তবে তারপরেও টি-20 শুভমান গিলের তোমার অ্যাভারেজ হচ্ছে 30 এবং স্ট্রাইক রেট 140, যেখানেও রিঙ্কু এগিয়ে আছে। এবং টি-20 মানে আইপিএল ডোমেস্টিক মিলিয়ে অ্যাভারেজ হয়তো শুভমান গিলের 37, যেটা রিঙ্কুর থেকে একটু বেশি, বাট স্ট্রাইক রেট কিন্তু সেখানে 139, স্ট্রাইক রেটে কিন্তু সেখানেও রিঙ্কু এগিয়ে আছে। তো জাস্ট ব্যাটিং স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরলাম, বাকি ফিল্ডিং নিয়ে তো কথাই নেই। রিঙ্কু মাঠে থাকা মানে 3-4 রান 5 রান এমনি অপোনেন্টের আটকে দেবে, সেই লেভেলের ফিল্ডার। তার মাঠে এনার্জি আমরা দেখেছি, যেখানে অপোনেন্ট 2 রান নিতে পারে, সেখানে রিঙ্কুর মতো ফিল্ডারের হাতে গিয়ে সেখানে 1 রান হয়, সেই সব জিনিস আমরা দেখেছি। তো বাকি তোমরা এবার বিচার করো, তোমরাই তোমাদের মতামত জানিও। আমি আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।